আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমরা ভেক্টর করব। ইন্টার ফার্স্ট ইয়ারের আর কি মেইনলি চ্যাপ্টারটা যে ভেক্টর, এটা প্রথম পত্রের চ্যাপ্টার 2। তো এই চ্যাপ্টার থেকে প্রতি বছর বোর্ডে যা যা আসে, বোর্ডে একটা সিকিউ কমনলি থাকে, যে একটা সিকিউ পাবা, আর 2 থেকে 3টা এমসিকিউ থাকবে। তো আমরা এই চ্যাপ্টারের একদম মোটামুটি বেসিক টু অ্যাডভান্স সবই শেখার চেষ্টা করব, তো ধাপে ধাপে আর কি। তো প্রথমে যে জিনিসগুলো শিখবো আমি সিরিয়াল ওয়াইজ একটু লিখি। তো আমরা এই চ্যাপ্টারের বেসিক জিনিসপত্র শিখব, তারপর বিভিন্ন ধরনের সংজ্ঞা শিখব, তারপর কিভাবে লব্ধি নির্ণয় করতে হয় এটা শিখব, তারপর বিভিন্ন ধরনের সূত্র যেমন ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং আমাদের সামান্তরিক সূত্র, এগুলো শিখব। আর যেখান থেকে ম্যাথ আসে ওই জিনিসগুলোও শিখব, যেমন আমাদের এই আজকের ক্লাসের একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি নদী নৌকার ম্যাথ, নদী নৌকা আর বৃষ্টি ছাতা। তো এই জিনিস কয়টা আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। তো শুরু করি। আচ্ছা, আমাদের ভেক্টর রাশি কাকে বলে বা ভেক্টর কি জিনিস ওইটা একটু দেখি। দেখো, আমাদের ভৌত জগতে যত রাশি আছে এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য হয় মানের প্রয়োজন হয়, না হয় মান দিকের উভয়ের প্রয়োজন হয়। যেমন আমি যদি বলি যে এই আমাদের ঢাকা থেকে বরিশাল এর দূরত্ব কত, তো আমি যদি দূরত্বর কথা বলি বলবা হয়তো যে 150 কিলোমিটার। এখন যদি বলি এখানে আরেকটা কোশ্চেন জানার ইচ্ছা হয় যে ঢাকা থেকে বরিশালের এই দূরত্বটা এটা কোন দিক বরাবর, এটা একটা দিক জানার প্রয়োজন হয়। এই যে দিক যে রাশিগুলোর সাথে দরকার হয় বা জানার প্রয়োজন হয়, ওই রাশিগুলোকে আমরা বলবো কি ভেক্টর রাশি। আর যে আমাদের রাশির সাথে দিক জানার প্রয়োজন হয় না, ওগুলার আমরা বলি কি স্কেলার রাশি। তাহলে দিকের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে কি রাশিকে ভাগ করতে পারি, একটা ভেক্টর আর একটা স্কেলার। তো ভেক্টর রাশিতে আমাদের কি লাগবে, সম্পূর্ণরূপে যদি প্রকাশ করতে চাই, সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। এই উভয়ের যদি প্রয়োজন হয় তখন ওই রাশিটাকে আমরা কি ভেক্টর রাশি বলবো। যেমন বলি, যদি আমরা বেগ বলি, বেগ একটা ভেক্টর রাশি। আমি যদি বলি যে আমি এই 50 কিলোমিটার পার আওয়ার বেগে বাইক চালাইছিলাম, এখন তোমার পরের কোশ্চেন থাকতে পারে যে কোন দিক বরাবর চালাইছিলাম বা কোথায় গেছিলাম। তো এরকম দিক জানার যে রাশিগুলোর প্রয়োজন হয় ওগুলোর আমরা বলি কি ভেক্টর রাশি। আর যেগুলোর সাথে আমাদের কি দিক জানার প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলি কি স্কেলার রাশি। যেমন বলতে পারি আমার ভর 60 কেজি, এখন এর সাথে তোমার জানার প্রয়োজন হয় না যে আমার পশ্চিম দিকে ভর 60 কেজি নাকি পূর্ব দিকে ভর 60 কেজি। যেহেতু যে জিনিসগুলো সম্পূর্ণরূপে প্রকাশের জন্য দিক প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলবো কি স্কেলার রাশি। তো এখান থেকে একটা এমসিকিউ থাকে, অবশ্য 9-10 একটু বেশি আসে, ইন্টারে কম আসে, যে নিচের কোনটি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি সবগুলো মনে রাখার উপায় কি এটা দিয়ে মনে রাখতে পারো, বিভিন্ন বইও লেখা আছে যে ভবের সব তরুণের প্রবল টক দই প্রিয়। আচ্ছা দেখো, ভব বলতে পৃথিবী বোঝায়, তো ভবের সব তরুণের আমাদের অনেক তরুণেরই কি টক দইটা পছন্দ। তো এটা ছন্দ, যেভাবে ইচ্ছা মনে রাখবা, জাস্ট একটু মনে রাখার জন্যই বললাম আর কি। তো ভ দিয়ে ভরবেগ বোঝায়, ভরবেগ। বে দিয়ে বেগ বোঝায়, তারপর স দিয়ে সরণ বোঝায়, ব দিয়ে বল বোঝাবে, তরুণ দিয়ে ত্বরণ বোঝাবে, তারপর আমাদের প্রবল দিয়ে প্রাবল্য। এখন প্রাবল্য আবার আমাদের বিভিন্ন প্রকার আছে। আমরা জানি যে একটা মহাকর্ষীয় প্রাবল্য হয়, তড়িৎ প্রাবল্য হয়। তো মনে রাখবা সকল প্রাবল্যই কি আমাদের ভেক্টর রাশি। তারপর টক, টকের ট দিয়ে টর্ক। টর্ক কি জিনিস, আমাদের ঘূর্ণন সম্পর্কিত যে বলটা, এটা আমরা টর্ক বলতে পারি। তারপর দ দিয়ে চৌম্বক দৈর্ঘ্য। তারপর প্রি দিয়ে পৃষ্ঠটান, আর ও দিয়ে ওজন বোঝায়। ওজন ওয়ান কাইন্ড অফ বল, এটা তোমরা জানো। এটারে ডাব্লিউ দিয়েও প্রকাশ করা যায়, এফ দিয়েও প্রকাশ করা যায়।
তো আমরা এই যে চুম্বক দৈর্ঘ্য তারপর পৃষ্ঠটান, পৃষ্ঠটান হচ্ছে কি আমাদের কোনো একটা তরল পদার্থ এর উপর একটা রেখা কল্পনা করলে একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ হচ্ছে কি টান ক্রিয়াশীল হয় বা বল ক্রিয়াশীল হয় ওটার আমরা পৃষ্ঠটান বলি। তো পৃষ্ঠটান আমরা এই সপ্তম অধ্যায়ে পড়বো, যখন হচ্ছে তোমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা পড়বা। তো এটা দিয়ে ভেক্টর রাশি মোটামুটি আশা এমসিকিউগুলো সবই হয়ে যায়, যে ভবের সব ত্বরণের প্রবল টক দই পছন্দ, ভরবেগ, বেগ, সরণ, বল, ত্বরণ, তারপর হচ্ছে সকল প্রাবল্য, টর্ক, টর্ক, চুম্বক দৈর্ঘ্য, পৃষ্ঠটান, ওজন। ঠিক আছে, তো আমরা এরপর হচ্ছে, তো ভেক্টর রাশি যদি সব জানো তাইলে তো আর স্কেলার রাশি জানার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে ভেক্টর রাশি বাদে যা আছে সবই কি আমাদের স্কেলার রাশি। তো আর একটা এমসিকিউ ছিল, ভেক্টর রাশিকে কয়ভাবে প্রকাশ করা যায়? ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় দুইভাবে। ঠিক আছে, দুইভাবে। কিভাবে? এক হচ্ছে অক্ষর দ্বারা আর একটা হচ্ছে রেখা দ্বারা। আমরা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি, অক্ষর দ্বারা, আর একটা হচ্ছে রেখা দ্বারা, রেখা দ্বারা। অক্ষর দ্বারা কি কি? যেমন হচ্ছে কোনো একটা আমাদের লেটারকে যদি উপরে তীর চিহ্ন দিয়ে দেই তাইলে এটা দ্বারা ভেক্টর রাশি বোঝাবে, অথবা যদি নিচে তীর চিহ্ন বা বার দেই তাইলে ওটা ভেক্টর বোঝাবে, অথবা যদি হচ্ছে বোল্ট করে লিখি, বোল্ট হচ্ছে কম্পিউটারে লেখার সময় যদি বোল্ট করে লিখি এটাও দ্বারা কি বুঝবো আমরা? ভেক্টর রাশি। অথবা কি, যদি আমরা ক্যাপ দিয়ে দেখাই, ধরো এর উপরে আমরা এই ক্যাপ বা টুপি দিলাম, তো এরকম যদি দেই, তো এই চারটা ভাবে হচ্ছে কি আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। অথবা কি রেখার মাধ্যমে, যেমন তোমরা যদি বলে 5 নিউটন, এই 5 নিউটনরে চাইলে তুমি রেখার মাধ্যমেও দেখাইতে পারো। একটা রেখা আঁকলা, এর ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, আর এটাকে তুমি কি করবা? 5টা ভাগে ভাগ করবা, 1 2 3 4 5, এই 5টা ভাগ হইলো। তো প্রত্যেকটা ভাগরে 1 1 নিউটন করে ধরলে এটা একটা আমাদের ভেক্টর রাশিকে আমাদের প্রকাশ করবে। তো আমরা বলতে পারি ভেক্টর রাশি এই দুইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, কিছু সংজ্ঞা দেখি, যে সংজ্ঞাগুলো হচ্ছে আমাদের অনেকবার আসছিল। যেমন এর ভিতরে একটা সংজ্ঞা হচ্ছে নাল ভেক্টর কি জিনিস? নাল ভেক্টর, নাল ভেক্টর বা এটারে হচ্ছে জিরো ভেক্টরও বলা যায় বা শূন্য ভেক্টরও বলা যায়। তো নাল ভেক্টর কি? যে একটা ভেক্টর রাশি, ঠিক আছে, কিন্তু যার মান হচ্ছে কি শূন্য। কোনো ভেক্টর রাশির যদি ভ্যালু শূন্য হয়, জিরো ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ভেক্টরের মান যদি শূন্য হয়, কি শূন্য হয়? মান শূন্য হলে ওইটাকে আমরা কি ভেক্টর বলবো? ওটারে আমরা নাল ভেক্টর বলবো। আর একটা সংজ্ঞা ছিল যেটা হচ্ছে সঠিক ভেক্টর কি জিনিস? এটাও একটা ক নম্বরে ছিল, সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে কি? যে ভেক্টরের মান শূন্য নয়, মানে হচ্ছে শূন্য ভেক্টর, শূন্য মান যদি হয় তাহলে হচ্ছে নাল ভেক্টর। আর যে সকল ভেক্টরের মান কি শূন্য নয় তাদেরকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর। মানে শূন্য ছাড়া যত মানের ভেক্টর আছে সবগুলাই কি আমাদের সঠিক ভেক্টর। আর একটা সংজ্ঞা আসছিল অনেকবার, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা ধরে নিতে পারো, এবারও আসবে অবস্থান ভেক্টর, বা হচ্ছে এটারে বলা হয় কি ব্যাসার্ধ ভেক্টর। তো অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলতে কি বোঝায়? জাস্ট হচ্ছে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কটা সামনে পড়বো, জাস্ট আপাতত দেখো কোন একটা বিন্দু ভেক্টরকে মূল বিন্দুর সাপেক্ষে যে রেখা দ্বারা প্রকাশ করতে পারি ওই রেখাটারই বলা হবে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। কি জিনিস? এখানে ধরো একটা বিন্দু ছিল, এই বিন্দুটারে, এটা মূল বিন্দু, এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হয় ওটারে বলি কি আমরা? মূল বিন্দু। তো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে প্রকাশ করলে ওইটারই আমরা বলবো কি? এটারই বলবো কি আমরা? অবস্থান ভেক্টর। কথা বুঝছো? তো এটারে বইয়ে এরকমও লেখা আছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। প্রসঙ্গ কাঠামো বলতে যার সাপেক্ষে তুমি একটা বিন্দু বিবেচনা করো। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, দেখো এই ভেক্টরটা দ্বারা প্রকাশ করছি এই বিন্দুটারে, সুতরাং হচ্ছে এই ভেক্টরটা বা এই রেখাটাই হচ্ছে কি এই বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে কি? ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে পোলার ভেক্টর কি জিনিস? দেখো, পোলার ভেক্টর। পোলার ভেক্টর হচ্ছে কি? এটা খুবই সহজ, এটা ওই মেডিকেলে একটা এমসিকিউ ছিল।
পোলার ভেক্টর ছিল এরকম, নিচের কোনটা পোলার ভেক্টর নয়? পোলার ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলা আমাদের ঘূর্ণনের সাথে সম্পর্কিত, ওই ভেক্টর রাশিগুলোকে আমরা পোলার ভেক্টর বলবো, সরি পোলার ভেক্টর বলবো না। আর যারা হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পর্কিত না তারাই হচ্ছে কি পোলার ভেক্টর। যেমন হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পর্কিত কারা কারা, যেমন হচ্ছে কৌণিক বেগ বলতে পারি, কৌণিক বেগ। কৌণিক বেগ হচ্ছে কি এটা একটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত, মানে হচ্ছে বৃত্তাকার পথে যখন ঘুরে। তারপর হচ্ছে টর্ক, এটাও একটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত। তাইলে যারা ঘূর্ণনের সাথে সম্পর্কিত তারা হচ্ছে পোলার না। তাইলে হচ্ছে আমাদের পোলার ভেক্টর কারা হবে, যেমন বেগ হবে, ভরবেগ হবে, ত্বরণ হবে, এগুলো হচ্ছে কি ঘূর্ণনের সাথে সম্পর্কিত না। তাইলে পোলার ভেক্টরের এক্সাম্পল কি লিখতে পারি, ভর লেখা যায়, ভরবেগ লেখা যায়, তারপর হচ্ছে কি লেখা যায়, ত্বরণ লেখা যায়, তো ইত্যাদি আর কি। মানে সোজা কথা, যার সাথে ঘূর্ণন অক্ষের কোনো সম্পর্ক নাই তাদেরকে আমরা বলবো কি যে পোলার ভেক্টর। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কিছু সূত্র দেখি, যেমন ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এই জিনিসগুলা দেখো। তো ভেক্টরের কিছু সূত্র, ভেক্টর যোগের সাধারণ একটা নিয়ম আছে। ধরো এই একটা ভেক্টর রাশি আছে, এই ভেক্টর রাশির সাথে যদি আমি আর একটা ভেক্টর রাশি একই ক্রমে রাখি, ধরো এটা একটা এ ভেক্টর ছিল, এর সাথে আমি আরও একটা ভেক্টর একই ক্রমে, একই ক্রম বলতেই বোঝায় কি যে এ যেদিকে যাচ্ছে বি ভেক্টরটা ওই একই দিকেই যাবে, যে কোনো একটা অ্যাঙ্গেলে যাক সমস্যা নাই, বাট যাবে কি ওই একই ডিরেকশনে। তেমন যদি হয় তাইলে এই দুইটার লব্ধি বা সমষ্টি, এদের সমষ্টিটা হবে কি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে আমাদের দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত। তাইলে হচ্ছে এদেরকে যোগ করলে যে ভ্যালু পাওয়া যাবে ওই ভ্যালুটা হবে কি এখান থেকে শুরু করে আমাদের দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত ভেক্টরটাই হচ্ছে কি এদের সমষ্টি। তাইলে আমরা লিখতে পারবো এই সমষ্টিটা যদি সি ভেক্টর হয় তাইলে আমরা সি লিখতে পারবো, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস হচ্ছে কি আমাদের বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের সাধারণ নিয়ম। আচ্ছা, এরপর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রও আছে। ত্রিভুজ সূত্রটা কি, এটা ক নম্বরে অনেকবারই আসছে, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা হচ্ছে কি তুমি যে কোনো একটা ত্রিভুজ আঁকো, এটা 9, 10-এও ছিল তোমাদের। যে কোনো একটা ত্রিভুজ আঁকার পরে যে কোনো দুইটা বাহুতে একই ক্রমের দুইটা ভেক্টর দেবা। ধরো হচ্ছে আমি এই বাহুতে একটা ভেক্টর দিলাম পি ভেক্টর, তাইলে এটা যেহেতু এদিকে গেছে তারপর পরের ডিরেকশন হবে অবশ্যই এদিকে, একই ক্রম যদি বলি তাইলে এটার ক্রম হবে কি এদিকে। তাইলে বলছে কি যে ত্রিভুজ সূত্রটা হচ্ছে আমাদের যে কোনো দুইটা বাহু একই ক্রমে যদি দুইটা ভেক্টর হচ্ছে কি ইন্ডিকেট করে তাহলে এদের সমষ্টি বা এদের লব্ধি হবে কি, এদের লব্ধি হবে তৃতীয় বাহুটা কিন্তু বিপরীত ক্রমে। তাইলে দেখো এই বাহুটা যদি তোমার আর হয় তাইলে এই আর হবে কি এদের লব্ধি, তবে এটার ক্রম হবে কি অবশ্যই বিপরীত। দেখো এরা এদিকে যাচ্ছে, তাইলে এর বিপরীত ক্রম হবে এদিক বরাবর নাকি, তাইলে এই তীর চিহ্নটা হবে এদিক বরাবর। তাইলে আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস হচ্ছে কি কিউ ভেক্টর। আশা করি এটা বুঝছো। আর একটা সূত্র আছে বহুভুজ সূত্র, এটাও খুবই সহজ একটা সূত্র। যে ধরো বহুভুজ বলতে কি বোঝায়, তিনটা বাহু বা চারটা বাহুর থেকে আমাদের যত বেশি বাহু বিশিষ্ট আমাদের জ্যামিতি আছে। যেমন ধরো এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, বা এগুলো সব এক একটা ভেক্টর। এরকম যদি আমি অনেকগুলো ভেক্টর একই ক্রমে রাখি, অবশ্যই এটার শর্তই হচ্ছে কি একই ক্রমে রাখা লাগবে। তো এটা ধরো হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি, এটা হচ্ছে কি ডি। তাইলে এই চারটা ভেক্টরের লব্ধি হবে কি প্রথম ভেক্টরের শুরুর বিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, এর হচ্ছে কি আমাদের মধ্যবর্তী ভেক্টরটাই হচ্ছে কি এদের সমষ্টি। তাইলে এদের সমষ্টিটা যদি আর হয় তাইলে আমি আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে কি ডি। তাইলে তুমি ত্রিভুজ সূত্র বলো, বহুভুজ সূত্র বলো, আর হচ্ছে সাধারণ নিয়ম বলো, সবগুলা একই জিনিস আর কি, যে ভেক্টরগুলোর একই ক্রমে সাজাবো, সাজানোর পরে হচ্ছে কি প্রথম ভেক্টরের আমাদের ইনিশিয়াল পয়েন্ট আর শেষ ভেক্টরের ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী আমাদের হচ্ছে কি ভেক্টরটাই হচ্ছে কি আমাদের সমষ্টি বা হচ্ছে লব্ধি ভেক্টর। তো এটা যদি বুঝি তাইলে আমরা সামান্তরিক সূত্রটা দেখি, যেটা দিয়ে আমাদের হচ্ছে ম্যাথ আছে এবং এই ম্যাথগুলোই আমরা করব। যে সামান্তরিক সূত্রটা,
দেখো সামান্তরিক সূত্র হচ্ছে কি, সামান্তরিক তো আমরা সবাই চিনি, যে ধরো এটা একটা সামান্তরিক। তো এখন সামান্তরিকের যদি কোনো একটা বিন্দু থেকে, ধরো সামান্তরিকের কয়টা বিন্দু আছে, অবশ্যই এই 4টা বিন্দু আছে। তো 4টা না, যে কোনো একটা বিন্দু থেকে 2টা ভেক্টর যদি নির্গত হয়, ধরো এই বরাবর একটা ভেক্টর নির্গত হইলো এই বিন্দু থেকে, আর একটা ভেক্টর নির্গত হইলো এই বিন্দু থেকে, যদি এরকম আমাদের কোনো একটা বিন্দু থেকে 2টা ভেক্টর নির্গত হয়, তখন আমরা এদের লব্ধি কি হবে, লব্ধি হবে ওই বিন্দু দ্বারা যে কর্ণটা আঁকা যাবে ওই কর্ণটাই হবে এদের হচ্ছে কি লব্ধি। কথা বুঝছো? তাহলে ধরো এই বিন্দু থেকে একটা ভেক্টর নির্গত হইলো পি ভেক্টর, আর এই বিন্দু থেকে আরও একটা ভেক্টর নির্গত হইলো এটা ধরো কিউ ভেক্টর, আর হচ্ছে এই কর্ণটারে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাইলে হচ্ছে আমরা আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি ভেক্টর প্লাস হচ্ছে কি আমাদের কিউ ভেক্টর। তো এটাই বলা আছে যে আমাদের যে লব্ধিটা হবে কি পি আর কিউ এর কি সমান, ওই কর্ণ বরাবর যে ভেক্টরটা হবে এটাই আর কি। তো এটার একটা সূত্র আছে, আমরা এই সূত্রটাই প্রমাণ করব। প্রমাণটা অবশ্য দরকার নাই, জাস্ট আমাদের এটুক জানলেই হবে যে আর ভেক্টর বা আর এর মান ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা। আলফাটা হচ্ছে কি এদের মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো আজকে তো আমরা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা হচ্ছে কি, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রটা হচ্ছে কি, তুমি সামান্তরিক জানো যে আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তো সামান্তরিক একটা আঁকো, এটা ধরো একটা সামান্তরিক। তো সামান্তরিকের 4টা কৌণিক বিন্দু আছে আমাদের, 1টা 2টা 3টা 4টা। তো এখন যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে যদি 2টা ভেক্টর নির্গত হয়, ধরো হচ্ছে এই কৌণিক বিন্দুটা থেকে আমাদের এদিকে একটা ভেক্টর নির্গত হইলো, এদিকে একটা ভেক্টর নির্গত হইলো, তাইলে এদের লব্ধিটা হবে কি, লব্ধিটা হবে হচ্ছে ওই কৌণিক বিন্দু দিয়া যদি কর্ণ আঁকি তাইলে কর্ণ বরাবর হবে কি এদের লব্ধি। তাইলে এই কর্ণ বরাবর যে ভেক্টরটা পাবো এটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর। তাইলে ধরো এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাইলে লব্ধিটা হবে কি আমাদের আর ধরে নিতে পারি। কথা কি বুঝছো? এখন এই আর এইগুলা ভেক্টরের মান, ভেক্টরের কি মান, ভেক্টর আকারে নাই, জাস্ট ভেক্টরের ভ্যালুটা লেখা আছে। যেমন আমরা বললাম না যে বেগ একটা ভেক্টর রাশি, তবে হচ্ছে বেগের মানও আছে দিকও আছে। যেমন আমি যদি বলি 500 কিলোমিটার আমি গেছি, 50 কিলোমিটার বেগে আমি বাইক চালাইছি, তাইলে কোন দিকে চালাইছি ওইটা একটা বিষয়, আর কত বেগে চালাইছি এটা একটা বিষয়। যেমন 50 কিলোমিটার পার আওয়ার বেগে আমি চালাইছি, তো ওই ভ্যালুটা আমি নিলাম, ধরো পি একটা ভ্যালু, কিউ আর একটা ভ্যালু, তাইলে লব্ধি হবে কি আর। এখন দেখো পি আর কিউ এর মধ্যবর্তী একটা কোণ আছে, এই কোণটারে ধরো আমি আলফা নিয়ে নিলাম। এই কোণটা যদি আলফা হয় তাইলে আমরা লিখতে পারবো কি এই আর এর ভ্যালুটা আমরা বের করতে পারি। এটা কিন্তু ভ্যালু বা মান বলতেছি, দিক না। আর ভেক্টরটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। তো এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর নির্ণয় করার সূত্র। তো এখন আবার হচ্ছে দেখো এই যে মাঝখানে লব্ধিটা পি এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে এটাও যেমন বের করা যায়, লব্ধিটা কিউ এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে এটাও বের করা যায়। তো এটা আমরা বের করতে পারবো, আমি এটা অন্য একটা কালি দিয়ে দেখাই। ধরো হচ্ছে এই পি এর সাথে যে কোণটা উৎপন্ন করবে এটা ধরো থিটা কোণ, কি কোণ, থিটা কোণ। তাইলে এই থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে কি যে tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে কি, দেখো থিটাটা কার সাথে লাগানো আছে এটা চিন্তা করবা, থিটাটা কার সাথে লাগানো আছে, পি এর সাথে নাকি কিউ এর সাথে, অবশ্যই পি এর সাথে। তো যার সাথে লাগানো আছে তার বিপরীতটা দিয়ে শুরু করবা, তাহলে লিখবা কি যে কিউ আমাদের সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কস আলফা প্লাস হচ্ছে পি। তো এটা হচ্ছে মনে রাখার টেকনিক আর কি, থিটাটা যার সাথে লাগানো থাকবে তার বিপরীতটা দিয়া শুরু করবা। আর ট্যান মানে কি সাইন বাই কস, এই জন্য আমি লিখছি কি কিউ সাইন বাই কিউ কস, নাকি জাস্ট এটা মনে রাখার জন্য, এটা কিন্তু কোনো প্রমাণ না। আর হচ্ছে কি হবে সাথে হচ্ছে বাকি ভেক্টরটা যোগ করে দেবা। কথা কি বুঝছো? তো এটা যদি বুঝো তাইলেই হবে আশা করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লব্ধির দিক, লব্ধিটা কি কোণ উৎপন্ন করলো এটা। তাইলে লব্ধির দিক যদি বের করতে বলে তাইলে আমরা এটা দিয়ে করব লব্ধির দিক নির্ণয়, ঠিক আছে। আর এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, এটা কি লব্ধির মান নির্ণয়।
আমরা কিছু ম্যাথ করি এখান থেকে, দেখো একটা ম্যাথ করি। ধরো বললো কি যে একটা 10 নিউটন বল প্রয়োগ করা হলো, এখানে একটা বস্তু ছিল বা ফুটবল ছিল, এর উপরে কত নিউটন বল প্রয়োগ করলাম? 10 নিউটন বল প্রয়োগ করলাম। আবার আরেকটা বল প্রয়োগ করলাম, এখানে ধরো 15 নিউটন বল প্রয়োগ করলাম, মাঝখানে কোণ ছিল 60 ডিগ্রি। মানে হচ্ছে কি, ধরো এখানে একটা ফুটবল ছিল, দুইজন একই সাথে কিক করে না, ওই বিষয়টা হচ্ছে ওরকম যে একজন কিক করছে 10 নিউটন বলে, আর একজন কিক করছে কত? 15 নিউটন বলে, মধ্যবর্তী কোণ ছিল কত? 60 ডিগ্রি। তো এমন যদি হয় তাইলে জিজ্ঞেস করছে যে বস্তুটা কোন দিক বরাবর যাবে এবং কত বেগে যাবে। দেখো একজন 10 নিউটনে কিক করছে আর একজনে 15 নিউটনে, তাইলে না তো 10-এ যাবে না 15 যাবে, এর মাঝামাঝি কোনো একটা হচ্ছে কি আমাদের বলে বস্তুটা গতিশীল হবে। কেন? তুমি চিন্তা করো, এখানে যদি একটা বস্তু থাকে, তুমি যদি এদিক বরাবর টানো আর তোমার বোন বা ভাই যদি এদিক বরাবর টানে, তাইলে কি দুইজন দুই পাশে বৈশা টানতাছো, তাহলে দেখো বস্তু কি তোমার দিকে আসবে? বস্তু কি এর দিকে যাবে? বস্তু কি হবে? মাঝখান দিয়ে কোনো একদিকে যাবে না, কথা বুঝছো? মাঝখান দিয়ে এই তোমাদের আগ পর্যন্ত আসবে নাকি, কথা কি বুঝছো? তো সেম ভাবে এটারেও যদি একই সাথে এদিকে একটা বল ওদিকে একটা বল প্রয়োগ করি, তাহলে দেখা যাবে কি এটা আমাদের না তো এ বরাবর যাবে না তো এ বরাবর যাবে, মাঝখানের কোনো একটা রাস্তা দিয়ে চলে যাবে। তাইলে ওইটাই আমরা বের করব কি, তাইলে কোশ্চেন ছিল কি গ নাম্বারে, যে হচ্ছে লব্ধির মান নির্ণয় করো। ঘ নাম্বারে কোশ্চেন ছিল যে 10 নিউটন বলের সাথে কত কোণে বস্তুটি গতিশীল হবে। কথা কি বুঝছো? প্রশ্ন বুঝছো কিনা এটা আগে বুঝো, যে এখানে একটা ফুটবল আছে, ফুটবলের উপরে আমরা কি 10 নিউটন বল প্রয়োগ করছি, আর হচ্ছে 60 ডিগ্রি কোণে আরো একটা একই সাথে এট এ টাইম আমাদের হচ্ছে 15 নিউটন বল প্রয়োগ করছি। তো এখন বললো কি যে বস্তুটা কোন দিক বরাবর গতিশীল হবে, এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন। আর হচ্ছে গতে বলছে কি লব্ধি বল। লব্ধি বলতে কি বোঝায়? লব্ধি বলতে বোঝায় যে একাধিক বল বা একাধিক বেগ, একাধিক যে কোনো কিছু ক্রিয়া করার ফলে যদি একটা বা ইউনিট জিনিস নিয়ে হচ্ছে কি এটা গতিশীল হয় বা হচ্ছে ইউনিট কাজ করে, তাইলে হচ্ছে এটা আমরা লব্ধি বলি। লব্ধির বাংলা হচ্ছে সমষ্টি, বা লব্ধিও একটা বাংলা শব্দ, এর হচ্ছে আমরা সমষ্টির সাথে তুলনা করতে পারি বা যোগফলের সাথে তুলনা করতে পারি আর কি। তো এরকম। তাহলে দেখো আমরা কি করব, এখানে ধরো এদিক বরাবর আর এদিক বরাবর বল প্রয়োগ করছে, এটা ধরো পি ভেক্টর বা পি বল চিন্তা করতে পারো, এটা হচ্ছে কিউ বল, আর মাঝখানে যে কোণ আছে এটা আলফা চিন্তা করতে পারি। তাইলে বস্তুটা যাবে কি এর মধ্যবর্তী কোনো একটা জায়গা দিয়ে যাবে নাকি, তো এটা হচ্ছে আর। তাইলে আমরা লব্ধিটা বের করব, তাইলে লিখবো অতএব লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে দেখো রুট ওভার অফ পি এর ভ্যালু কত তুমি জানো, 10 জানো, কিউ এর ভ্যালু 15 জানো, প্লাস হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু হচ্ছে কত আমাদের কস 60। তাইলে এটা করলে কত আসে? তো আমিও ক্যালকুলেটর দিয়ে করি তোমাদের সাথে, তোমরাও করে ফেলো। 10 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু আমাদের হচ্ছে cos 60। তো এটা করলে 21 আসে, কত আসে? 21.79 নিউটন। তাহলে বুঝলা যে আমরা বলতে পারি কি যে বস্তুটা না 10-এ গেছে না 15, মাঝ বরাবর হচ্ছে কি 21 নিউটন বলে হচ্ছে কি গতিশীল হয়েছে। এখন হচ্ছে তোমারে বললো কি যে তুমি বল প্রয়োগ করলা এদিক বরাবর, আরেকজন বল প্রয়োগ করলে এদিক বরাবর, তাইলে গেল কি এদিক বরাবর গেছে না, তাইলে এই যে কত ডিগ্রি কোণে গেছে বা থিটাটা নির্ণয় করতে বলছে বা লব্ধির দিক নির্ণয় করতে বলছে। তাইলে এটা হচ্ছে ঘ নাম্বারটা। আমরা কেমনে করব, লিখতে পারি দেখো এ বরাবর পি ছিল, পি ইজ ইকুয়াল টু 10, কিউ ইজ ইকুয়াল টু কত ছিল 15, আর হচ্ছে আমাদের আলফা, আলফা ছিল মাঝখানের কোণটা, আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাইলে আমরা জানি কি যে tan থিটা ইজ ইকুয়াল টু
থিটাটা যার সাথে লাগানো আছে তার বিপরীতটা হচ্ছে কি আমরা নিব। তাহলে তার বিপরীতটা কি কিউ, তাহলে লিখবা কি কিউ টেন মানে সাইন, তাহলে সাইন লিখবো সাইন বাই কস, তাহলে হচ্ছে কি আমাদের সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা প্লাস হচ্ছে কি পি। তাহলে দেখো থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, টেন ওই পাশে গেলে কি হবে আমাদের টেন ইনভার্স হবে, তাহলে টেন ইনভার্স উপরে লিখবা কি কিউ এর মান কত জানো 15 ইন্টু সাইন 60, তারপরে 10 প্লাস 15 আর হচ্ছে কি কস আমাদের 60। তাইলে এই টোটালটা করলে কিছু একটা তো ভ্যালু আসবে। দেখো টেন ইনভার্স আমাদের হচ্ছে 15 সাইন 60 ডিভাইডেড বাই 10 প্লাস 15 cos 60। এটা সম্ভবত 36 আসে, এই ক্যালকুলেটারে তো একটু করতে কষ্ট হয়, তো এটা মেবি হচ্ছে কি আমাদের 36.586 ডিগ্রি। তাহলে বুঝলা যে হচ্ছে, তাইলে বলতে পারি যে না এটা 60 ডিগ্রি কোণে দুইটা বল ক্রিয়া করলেও এ গেছে কত ডিগ্রি কোণে 36.586 ডিগ্রি কোণে হচ্ছে কি গতিশীল হয়েছে। এখন তোমারে এটার সাথেই কেন থিটাটা নিলাম, কারণ তারা বইলা দিছিল যে 10 নিউটন বলের সাথে, 10 নিউটন তো এটা না, 10 নিউটন বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছিল, এই জন্য আমরা এটা করলাম। আর হচ্ছে যদি 15 নিউটন বলের সাথে বলতো তাইলে থিটা এটা নিতা, তাইলে থিটা যেটা নিবা তার বিপরীতটা দিয়ে শুরু, মানে উপরে লিখতা পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা কিউ কজ আলফা সরি পি কজ আলফা আর হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে, জাস্ট উল্টা হইতো। বুঝলা কথা, সাইন কস সবই ঠিক থাকতো, শুধু পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি হইতো। আশা করি ম্যাথটা বুঝছো। আমি আরেকবার বলি, দেখো একটা বিন্দুতে বা একটা বস্তুর উপর একাধিক যদি বল ক্রিয়াশীল হয় একটা অ্যাঙ্গেলে, তাহলে কি হবে এর লব্ধি বের করা যায়, আর কি বের করা যায় এর লব্ধির দিক বের করা যায়। যেমন দিক হচ্ছে কি যে আমরা বলতে পারি যে কত ডিগ্রি কোণে বস্তুটা গতিশীল হয়েছে, তাইলে আমাদের প্রথমটায় লব্ধি বের করতে বলছে, দ্বিতীয়টায় লব্ধির দিক বের করতে বলছে। তো লব্ধি নির্ণয় করার আমাদের সূত্র কি, এই সূত্রের প্রমাণ দেখাইলাম না, কারণ শুধু শুধু অনলাইন ক্লাসে এত সময় নষ্ট করে লাভ নাই, জাস্ট তুমি টু দ্য পয়েন্টই দেখো। তো আমাদের হচ্ছে কি এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তো সব মান বসাই দিছি, যেটা আসছে এটাই হচ্ছে কি আমাদের লব্ধি। আর দিক নির্ণয় করার সময় একটাই মাথায় রাখবা, তুমি থিটাটা কার সাথে ধরছো, থিটা যদি পি এর সাপেক্ষে ধরো তাইলে হচ্ছে কিউ দিয়ে শুরু করবা, আর যদি কিউ এর সাপেক্ষে ধরো তাইলে হচ্ছে পি দিয়ে শুরু করবা। যদি কিউ এর সাপেক্ষে ধরতা তাইলে লিখতা কি টেন থিটা ইজ ইকুয়াল টু আমাদের উপর হইতে জাস্ট পি কিউ এর জায়গায় পি আর বাদ বাকি সব সেম, আর হচ্ছে এখানে হবে কি পি কজ আলফা আর হচ্ছে এখানে প্লাস কিউ। কথা বুঝছো, জিনিস সবই সেম। আচ্ছা এখন আমরা হচ্ছে দেখি সর্বনিম্ন ভেক্টর আর হচ্ছে সর্বোচ্চ ভেক্টর কি জিনিস সেটা একটু দেখব। দেখো ধরো বলল কি যে সর্বোচ্চ লব্ধি কি জিনিস আর হচ্ছে সর্বনিম্ন লব্ধি কি জিনিস। দেখো সর্বোচ্চ লব্ধি হচ্ছে কি, আচ্ছা তুমি চিন্তা করো এখানে একটা বস্তু আছে, তুমি কিভাবে টানলে এর উপরে দুইজনে টানবা, কিন্তু কিভাবে টানলে এর উপরে এফিসিয়েন্সি বেশি হবে, বা হচ্ছে কিভাবে টানলে হচ্ছে সর্বোচ্চ বল অনুভব করবে বস্তুটা, অবশ্যই দুইজন যদি একই দিকে টানো তাইলেই হচ্ছে কি বেশি বল অনুভব করবে এটা, আর যদি দুইজন বিপরীত দিকে টানো তাইলে কি বেশি বল অনুভব করে আমাদের হচ্ছে এটা কি একদিকে গতিশীল হবে, হবে না। তাইলে আমরা বলতে পারি একই দিকে যদি দুইটা বল ক্রিয়া করে, ধরো পি প্লাস কিউ যদি একই দিকে পি আর কিউ যদি একই দিকে হয়, পি ভেক্টর আর হচ্ছে কি আমাদের কিউ ভেক্টর, আচ্ছা ধরো আমাদের হচ্ছে কি একটা বস্তু কখন সর্বোচ্চ বল অনুভব করবে আর কখন সর্বনিম্ন বল অনুভব করবে, বা কখন সবচেয়ে বেশি বেগে গতিশীল হবে কখন সবচেয়ে কম বেগে গতিশীল হবে, এটা তুমি প্র্যাকটিক্যালি বুঝবা। ধরো তোমরা ভাই বোন আছো,
এরা হচ্ছে দুইজনই হচ্ছে কি করলা, যে একটা রশিরে একই দিক দিয়ে টানলা, তাইলে কি হবে, এ বেশি বেগে গতিশীল হবে বা তাড়াতাড়ি চলে আসবে। তাইলে আমরা বলতে পারি যদি মধ্যবর্তী কোণ কত হয়, মধ্যবর্তী কোণ থিটা বা আলফার মানটা যদি 0 হয়, ধরো আলফা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হচ্ছে কি হবে, আমরা লব্ধি সর্বোচ্চ লব্ধি পাবো বা হচ্ছে আর ম্যাক্স পাবো। কি পাবো, আর ম্যাক্স পাবো। আর যদি দেখো একটা বস্তু কখন সবচেয়ে আস্তে আস্তে আসবে, ধরো তুমি টানতাছো এদিকে, তোমার ছোট বোন টানতাছে এদিকে, দুইটা কি পরস্পর বিপরীত দিক, এরকম যদি বিপরীত দিকে হয় তাহলে মাঝখানের কোণ কত হবে আমাদের 180 ডিগ্রি। এরকম 180 ডিগ্রি যদি আলফার মান হয়, তখন আমরা বলবো কি লব্ধি সর্বনিম্ন লব্ধি পাওয়া যাবে বা আর মিনিমাম পাওয়া যাবে। ঠিক আছে, তো আর ম্যাক্সিমামের সূত্র কি, আর ম্যাক্সিমামের সূত্র হচ্ছে পি প্লাস কিউ, আর আর মিনিমামের সূত্র হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ বলতে পারি। মানে পি যদি বড় হয় তাহলে পির আগে লিখবা, কিউ যদি বড় হয় তাহলে কিউর আগে লিখবা। মানে হচ্ছে বড় ভাইয়ের শক্তি যদি বেশি থাকে তাহলে বড় ভাইয়ের দিকে যাবে, ছোট ভাইয়ের শক্তি বেশি থাকলে ছোট ভাইয়ের দিকে যাবে। বুঝলা কথা? তাইলে আমরা কি বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো। তো এই দুইটা সূত্র একটু মনে রেখো, তাইলে এটা দিয়ে আমরা একটা ম্যাথ করতে পারবো। যেমন ধরো বললো কি যে দুটি ভেক্টরের বা দুটি বলের সর্বোচ্চ লব্ধি 20 নিউটন এবং সর্বনিম্ন লব্ধি 12 নিউটন হলে বল দুটি নির্ণয় করো। বল দুটি নির্ণয় করো মানে হচ্ছে কি দুইটা বল ছিল, দুইটা বলের সর্বোচ্চ মানে হচ্ছে আর ম্যাক্স 20 আর মিনিমাম 12 হইলে আমাদের হচ্ছে বল দুইটা নির্ণয় করতে পারি, নির্ণয় করতে বলছে। তাইলে দেখো আমরা বলতে পারি কি যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি প্লাস কিউ নাকি। আর এখানে কোন বলটা বড় কোন বলটা ছোট এমন তো কোনো ইন্ডিকেশন নাই, আছে? যেহেতু নাই তাইলে আমরা যে কোনো একটারে বড় ধরে নেব, ধরে নিতে পারি এরকম যে ধরি পি বড় কিউ এর চেয়ে। এটা ধরলে তো আর সমস্যা নাই, কারণ পি কিউ তারা অস্তিত্বই নেই এখানে, সুতরাং এটা ধরা যায়। তাহলে দেখো তারা বলে দিছে কি সর্বোচ্চ, এটাই হচ্ছে আমাদের আর ম্যাক্স। তাইলে আমরা লিখতে পারবো কি যে 20 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, বা হচ্ছে আচ্ছা এটা এখানেই রেখে দিতে পারি, এটার 1 নং সমীকরণ দাও। তারপর দেখো আবার হচ্ছে মিনিমাম যেহেতু বলছে তাইলে লিখবো কি আর মিনিমাম আমাদের হচ্ছে কি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। কেন পি আগে লিখলাম, কারণ হচ্ছে আমি ধরে নিছি যে পিটা কি আমার বড় ছিল। তাইলে দেখো মিনিমামটা কত ছিল, 12 ছিল, পি মাইনাস কিউ। তাইলে এখন দেখো এটা যদি 2 নং সমীকরণ হয়, তুমি যদি এদেরকে যোগ করো তাইলে কাটা যায় না। আমি যোগ করলাম 1 + 2 1 আর হচ্ছে কি 2 যোগ করলাম। তাইলে যোগ করলে কি হবে, এটার নিচে এটা জাস্ট লিখে দিই 12 ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে দেখো 20 আর 12 যোগ করলে কত হয়, 20 আর 12 যোগ করলে হচ্ছে কত 32। আর হচ্ছে কিউ কিউ কাটা যায়, তাইলে হচ্ছে কি 2p হবে, বা হচ্ছে কি লিখতে পারি p ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 32 16 হবে, 16 নিউটন। আর হচ্ছে কিউটা কত হবে, কিউটা পি এর মান যে কোনো এক জায়গায় বসাই দাও তাইলে কিউ পেয়ে যাব। ধরো হচ্ছে আমরা এখানেই বসাই দিই পি এর মানটা, তাইলে 12 ইজ ইকুয়াল টু পি এর মান 16 মাইনাস কিউ, বা হচ্ছে কি লেখা যায় কিউটা মাইনাস আছে এপাশে আসলে প্লাস হবে, এটা প্লাস আছে এপাশে আসলে মাইনাস হবে। তাহলে আমরা কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি 16 মাইনাস কত 12 করলে কত হয়, কত হয়, হয় হচ্ছে আমাদের 4 নাকি। তো আমরা বলতে পারি সবচেয়ে ছোট বলটা কত আমাদের 4 আর সবচেয়ে বড় বলটা কত ছিল 16। এটাই যদি হয় তাহলে ম্যাক্সিমাম 12 হয়, ম্যাক্সিমাম হচ্ছে 20 হয়, আর হচ্ছে মিনিমাম কি হবে আমাদের 12 হবে। আশা করি বিষয়টা বুঝছো। দেখো আজকে আমরা যেটা পড়তে চাইছিলাম, আমরা নদী নৌকার ম্যাথই করবো আর কি, মেইনলি এটাই হচ্ছে আজকের মেইন টার্গেট। তো আমরা নদী নৌকার ম্যাথটাই একটু দেখি। দেখো নদী নৌকার ম্যাথ দেখার আগে আমাদের একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে উপাংশ কিভাবে ভাগ করতে হয়। দেখো তাইলে উপাংশ কিভাবে ভাগ করতে হয় ওইটা একটু আমরা দেখি। উপাংশ বিভাজন, দেখো উপাংশ বিভাজন বলতে কি বোঝায়, ধরো একটু আগে তো আমরা করলাম কি দুইটা ভেক্টর দেওয়া ছিল, এর লব্ধি বের করছি। এখন কি করব, একটা ভেক্টর দেওয়া থাকবে, এর হচ্ছে আমরা উপাংশ বের করব। হয় হচ্ছে
আনুভূমিক উপাংশ বের করব অথবা উলম্ব উপাংশ বের করব। আনুভূমিক উলম্ব ছাড়াও আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে উপাংশ বের করতে পারি। তো ওই টপিকটা হচ্ছে এখন পর্যন্ত আসতে দেখিনি এই কোথাও, সুতরাং ওটা নিয়ে আলোচনা না করি। আমরা জাস্ট আনুভূমিক আর উলম্ব উপাংশ কীভাবে বের করতে হয় ওইটাই দেখব। ধরো এটা একটা ভেক্টর ছিল আর ভেক্টর, কি ভেক্টর? আর ভেক্টর। আর হচ্ছে এটা ভূমির সাথে বা এটা আনুভূমিকের সাথে, আনুভূমিক বা ভূমি যেটাই চিন্তা করো, এর সাথে তোমার আলফা কোণ উৎপন্ন করছে। যদি এমনই হয় তাইলে এই ভেক্টরটার আনুভূমিক বরাবর যে বল ক্রিয়াশীল হবে বা বেগ ক্রিয়াশীল হবে বা যে ভেক্টরটা ক্রিয়াশীল হবে ওইটার আমরা লিখতে পারবো হচ্ছে কি আর কস আলফা। কথা কি বুঝছো? সোজা কথা, যার সাথে থিটা বা আলফা লাগানো থাকবে ওইখানে হবে কি আমাদের কজ হবে, আর যার সাথে থিটা বা আলফা লাগানো থাকবে না তার সাথে সাইন হবে। যদি এই কনসেপ্টটা মনে রাখো তাইলে সব ইজি। তাইলে এটারে লেখা যাবে কি আর সাইন আলফা। বুঝলা কথা? তো এই সাইন আলফা কজ আলফা কিন্তু বইয়ে চেঞ্জ হয়ে যাইতে পারে, এখানে দেখা যাইতে পারে সাইন দিয়ে দিবে, ওইখানে দিয়ে কজ দিয়ে দেবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আলফাটা কোথায় আছে। আলফা যেখানে আছে আলফার সাথে লাগানো বাহুটা হবে কজের, আর আলফার সাথে লাগানো না বাহুটা হবে কার? সাইনের। যদি এটুক মনে রাখো তাইলেই হবে। তাইলে আমরা লিখতে পারি কি এখানে যে বেগের বা হচ্ছে ভেক্টরের আনুভূমিক উপাংশ কি আনুভূমিক আনুভূমিক উপাংশ ইকুয়াল টু কি হবে? লিখতে পারবো আর কস আলফা, আর উলম্ব উপাংশটা কত হবে? উলম্ব উপাংশ ইকুয়াল টু হবে কি আর সাইন আলফা। এই সূত্র দুইটা আমাদের মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এবং হচ্ছে নদী নৌকার ম্যাথ করতে এই সূত্র দুইটা লাগবে। এখন দেখো আমরা এই দুইটার ব্যবহার করে আমরা নদী নৌকার একটা ম্যাথ করি। আচ্ছা দেখো বোর্ডে সব কিছু মুছে গেছিলো, আবার একটু দেখি আমরা যে হচ্ছে এখান থেকে ধরো এক লোক আমাদের এদিক বরাবর রওনা দিছে। এটা ধরো হচ্ছে উনি 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নৌকা চালাচ্ছিল, আর এদিক বরাবর হচ্ছে কি নদীর একটা স্রোত ছিল। নদীর স্রোতটা কত ছিল? ধরো হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নদীর স্রোত চলতেছিল এদিকে, আর উনি রওনা দিছে হচ্ছে কত বেগে? ধরো হচ্ছে 110 ডিগ্রি কোণে। এখন গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে লব্ধি বেগ কত হবে? কি হবে? লব্ধি বেগ কত? লব্ধি বেগ বলতে কি বোঝায়? যে নৌকা এবং হচ্ছে কি স্রোতের বেগ তো একটা 4 একটা 10, তাইলে আলটিমেটলি এই দুইটার পরিবর্তে একটা বেগ কার্যকর হবে নৌকার উপরে। তো ওই বেগটা কত এটাই বের করতে বলছে, বা হচ্ছে বলতে পারে স্রোতের বেগ ও নৌকার বেগের লব্ধি বেগটা কত, এটাও লেখা থাকতে পারে। ঘ নাম্বার কোশ্চেনটা হবে কি? ঘ নাম্বার কোশ্চেনে ছিল নদী পার হতে কত সময় লাগছিল। ঠিক আছে, নদী পার হতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, প্রয়োজনীয় সময়। কথা কি বুঝছো? তো আমরা এই দুইটা কোশ্চেনই সলভ করব এবং এই সলভ করার মাধ্যমে নদী নৌকার ম্যাথ আশা করি একটু বুঝবা। তো দেখো, তো আমরা চিন্তা করতে পারি কি এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছিল, এদিক বরাবর আর একটা ভেক্টর কাজ করছিল। এটা হচ্ছে কত? 4, আর এটা হচ্ছে কত? 10। মাঝখানের কোণ কত ডিগ্রি? 110 নাকি? তাহলে দেখো আমরা এদিক বরাবর যেটা এটা চাইলে পি চিন্তা করে নিতে পারো, এটা চিন্তা করতে পারো কিউ, আর মাঝখানের কোণটা আলফা চিন্তা করতে পারো। তাইলে লব্ধির মান বের করে ফেলতে পারো না? তাহলে আমরা লব্ধি, এটা গ নাম্বার কোশ্চেন, লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা নাকি? আচ্ছা এটা যদি হয় তাহলে সব মান বসায় দাও, তাইলে তো বের হয়ে যাবে অ্যান্সার। তাইলে হচ্ছে পি এর মান কত? 4 এর উপর স্কোয়ার প্লাস আমাদের 10 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 10 প্লাস সরি ইন্টু হচ্ছে আমাদের কস 110 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে দেখো এটা করলে কত আসে, আমি ক্যালকুলেটর দিয়ে করি, তোমরাও করো। সবাই একটু খাতা কলম নিয়েই করতে বসো, নাইলে কিন্তু এই ম্যাথ করা হবে না। ফিজিক্সের ম্যাথ বৈশা বৈশা শুয়ে শুয়ে হয় না কিন্তু। তাহলে দেখো এটা হচ্ছে 4 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 10 এর উপর স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 80, আর হচ্ছে কস 110।
এটা করলে সম্ভবত হচ্ছে কত আসে, আমার এই ক্যালকুলেটারে ভুল আসতে পারে, মানে আমার টেপায় ভুল হইলে 14, এটা হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার। কেন কিলোমিটার পার আওয়ার হইলো, কারণ তুমি পি আর কিউ দুইটাই কিসে বসাইছো, এই দেখো এটাও কিলোমিটার পার আওয়ারে বসাইছো, এটাও কি কিলোমিটার পার আওয়ারে, সুতরাং অ্যান্সারও কিসে আসবে আমাদের কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা এখন এরকম যদি লব্ধি বের করতে বলে তাইলে তুমি কি করবা, ফ্রিতে একটু লব্ধির দিকও বের করে দিবা, এটা হচ্ছে আমাদের উচিত, কারণ লব্ধিটা কোন দিক বরাবর গেছে এটাও বের করতে হয়। তাহলে তুমি থিটাও বের করবা, লিখবা কি যে ধরি যে এটা কার সাথে বের করবা থিটাটা, ধরো হচ্ছে আমার এবার মন চাইছে 10-এর সাথে বের করব, ঠিক আছে, তাহলে লিখবা ধরি কার সাথে, নৌকার বেগের সাথে, নৌকার বেগের সাথে থিটা কোণে নদী পার হয়েছিল, ঠিক আছে, নদী পার হয়েছিল। আচ্ছা আমাদের যদি থিটা কোণে নদী পার হয় তাইলে আমরা কি করব, আমরা একটা সূত্র জানি যে টেন থিটা ইজ ইকুয়াল টু, এখন থিটা কার সাথে ধরছো তুমি, এই যে নৌকার বেগের সাথে না, নাকি এই যে লেখা নৌকার বেগের সাথে থিটা কোণে নদী পার হয়েছে, তাহলে তুমি এটা থিটা ধরছো, তাহলে থিটা যারে ধরবা, একটু আগে আমরা শিখছিলাম থিটা যারে ধরবা তার বিপরীতটা দিয়ে শুরু করতে হবে। তার বিপরীতটা কি ছিল, এ জায়গায় তো পি ছিল না, তাহলে বিপরীতটা দিয়ে শুরু করবা, লিখবা কি পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কস আলফা প্লাস হচ্ছে কি আমাদের কিউ, তাইলে হচ্ছে লিখবা কি থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, টেন ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, আর হচ্ছে সব মান বসাই দেবা। পি এর মান কত জানো, পি এর মান জানি হচ্ছে 4 ইন্টু সাইন কত 110, আর হচ্ছে কত এটা 10 প্লাস 4 কস 110, ঠিক আছে। তাহলে এই সব মান বসাইলে একটা অ্যাঙ্গেল আসবে আর কি, তো আমরা একটু বের করে দেখি, টেন ইনভার্স 4 ইন্টু সাইন 110 ডিভাইডেড বাই 10 প্লাস 4 ইন্টু 10 প্লাস 4 ইন্টু কস 110, এটা মেবি 23 আসে, কত আসে 23 দশমিক সামথিং, 23.53 ডিগ্রি। তো এটা একটু কইরা তোমরা মিলাই নিও, প্রসেস সেমই, জাস্ট তোমরা ক্যালকুলেটরের মান বসাবা, অ্যান্সার চলে আসবে। তো এটা আশা করি সবাই পারছো, জাস্ট আমাদের নদী পার হতে প্রয়োজনীয় সময়টা এটা আমি দেখাবো। তো আবারও একটু রিক্যাপ করি, দেখো আমাদের লব্ধি বেগ বের করতে বললে কি করবো, একটারে পি ধরে নেবো আর একটারে কিউ ধরে নেবো, মাঝখানের কোনটা আমাদের আলফা বসাইলে যা আসবে এটাই অ্যান্সার। তো লব্ধি বেগ বের করতে বললে অবশ্যই কি করবা, এই থিটার মানটা বের করে দেবে যে কোনোটার সাথে, লিখবা কি যে ধরি তোমার যদি স্রোতের বেগের সাথে বের করতে ইচ্ছা করে স্রোতের বেগের সাথে করবা, যদি হচ্ছে নৌকার বেগের সাথে বের করতে ইচ্ছা করে নৌকার বেগের সাথে করবা, এটা কোনো ম্যাটার করবে না। তো বের করলে যেটা আসবে ওইটাই বইলা দেবা, যে এখানে লিখবা কি যে 23.53 ডিগ্রি কোণে নৌকার বেগের সাথে আমাদের লব্ধি উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে সময়টা তো নির্ণয় করি নাই আমরা, দেখো এই সময়টা কিভাবে নির্ণয় করব। তো নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু, একটা সূত্র লিখে নাও, সূত্রটা কি ছিল, নদীর প্রস্থ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের নৌকার বেগের, বা শুধু বেগ লেখো, বেগের উলম্ব উপাংশ। এটা একটু সবাই লিখে নাও যে আমাদের হচ্ছে কি নদী পার হতে প্রয়োজনীয় সময় কি হবে, নদীর প্রস্থ ডিভাইডেড বাই আমাদের বেগের, কার বেগের, ওইখানে যদি নৌকা থাকে তাহলে নৌকার বেগ, যদি মানুষ থাকে তাহলে মানুষের বেগ, স্টিমার থাকলে স্টিমারের বেগ, ওইটার বেগের উলম্ব উপাংশ। কেন এটা হইলো, কারণ তুমি চিন্তা করো তোমার এ জায়গার থেকে ওপারে যাওয়া লক্ষ্য, নাকি এ জায়গার থেকে যদি ওপারেই যাওয়া লক্ষ্য হয় তাইলে এই বরাবরটা হচ্ছে আনুভূমিক, এই বরাবরটা উলম্ব, তাইলে তুমি যাবা উলম্ব বরাবর, বা লক্ষ্য তোমার উলম্ব বরাবর, এই জন্য হচ্ছে বেগও নেওয়া লাগবে কোনটা, উলম্ব বরাবর। মানে এখানে সূত্র ব্যবহার করছি এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটা, তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টি ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এস বাই ভি। এখন এস হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুকু, ডিস্টেন্স হচ্ছে কি আমাদের
এর উলম্ব বরাবর দূরত্ব হচ্ছে প্রস্থ বরাবর, প্রস্থটা নদীর প্রস্থ ধরো হচ্ছে দেওয়া ছিল 1000 মিটার, ঠিক আছে। তো নদীর প্রস্থ দেওয়া আছে আর বেগ, এখন বেগ কোনটা হবে, বেগ হচ্ছে উলম্ব বরাবর বেগ, কেন, কারণ তুমি প্রস্থ নিছো বা উলম্ব বরাবর সরণ নিছো, সুতরাং বেগও নেওয়া লাগবে কি উলম্ব বরাবর। তাইলে আমরা এটা ঘ নাম্বারটা করে ফেলবো এই সূত্র অ্যাপ্লাই করে। দেখো আচ্ছা দেখো আমরা ঘ নাম্বারটা করি, ঘ নাম্বারটায় কি হবে, ঘ নাম্বারটায় সব চিত্র আগের মতোই, জাস্ট এবার আমরা সময় নির্ণয় করব। তো সময় নির্ণয় করার জন্য আমরা সূত্রটা আগেই দেখছি, আমরা এখন দেখো আমার একটা বল ছিল এই বরাবর, এটা হচ্ছে ধরো কিউ লিখছিলাম, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 10 ছিল, আর হচ্ছে মধ্যবর্তী কোণ ছিল কত 110 ডিগ্রি। তাইলে দেখো তুমি কি করবা, আমাদের উলম্ব বরাবর উপাংশ বের করব, উলম্ব বরাবর উপাংশ লাগবে, আনুভূমিক বরাবর উপাংশ লাগবে না। কেন লাগবে না, কারণ দেখো আমরা সরণ যদি উলম্ব বরাবর নেই, এটা ধরো 1000 মিটার ছিল, তাইলে দেখো সরণ উলম্ব বরাবর নিলে অবশ্যই বেগও নেওয়া লাগবে কি উলম্ব বরাবর। তাইলে দেখো উলম্ব বরাবর কি কোনো থিটা আছে নাকি আনুভূমিক বরাবর থিটা আছে, দেখো থিটাটা কার সাথে, আনুভূমিকের সাথে, সুতরাং উলম্ব বরাবর যেহেতু থিটা নাই ওইটারে আমরা সাইন লিখবো, তাইলে লিখবো উলম্ব, বেগের উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ আমাদের কি হবে, উলম্ব উপাংশ ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি, ওইটা যেহেতু কিউ আর হচ্ছে এটার সাথে আমাদের থিটা নাই, সুতরাং হচ্ছে থিটা না থাকলে হয় সাইন, তাহলে লিখবা কি সাইন আলফা। এখন দেখো কিউ এর মানটা কত জানো 10, আর আলফার মান কত জানো 110, তাইলে এটা বসাইলে যেটা আসবে এটাই হচ্ছে কি আমাদের বেগের উলম্ব উপাংশ। তাইলে আমরা সময় নির্ণয় করার সূত্র জানি কি, প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু নদীর প্রস্থ, প্রস্থ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের উলম্ব উপাংশ, বেগের উলম্ব আমি সংক্ষেপে লিখলাম উলম্ব উপাংশ। তাহলে দেখো প্রয়োজনীয় ওই আমাদের হচ্ছে নদীর প্রস্থটা কত ছিল, প্রস্থ কিন্তু ডি ইজ ইকুয়াল টু 1000 মিটার দেওয়া ছিল, আর হচ্ছে বেগটা কিন্তু ছিল কিসে, বেগটা ছিল হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার বেগে, কথা বুঝছো, বেগটা ছিল কিসে কিলোমিটার পার আওয়ার বেগে, যেহেতু একটা মিটারে আর একটা কিলোমিটারে, সুতরাং হয় দুয়োটা মিটারে কনভার্ট করা লাগবে, না হয় দুয়োটাই কিলোমিটার, তাইলে আমি এটারে কিলোমিটারই নিয়ে নিই, কিলোমিটারে নিলে 1000 দিয়ে ভাগ করবা, 1000 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার হয়, তাহলে উপরে লিখবা 1 আর নিচে লিখবা কি আমাদের বেগের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশটা কত 10 সাইন 110, করলে যা আসবে এটাই উত্তর। তো আমি একটু করে দেখি কত আসে, উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন 110, তাহলে দেখো এটা করলে আসে হচ্ছে 0.1064। এখন এইটা তো সময়, সময়ের একক কি হবে সেকেন্ড হবে, অবশ্যই সেকেন্ড হওয়ারই কথা, কিন্তু হবে না, কেন হবে না, কারণ তুমি বেগটা কিসে বসাইছো, এখানে যে বেগটা বের করছো হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, সুতরাং বেগ যেহেতু আওয়ারে ছিল এটাও কি হবে আওয়ারে অ্যান্সার বেরোবে, কথা কি বুঝছো, তো এটাই আর কি। তাইলে আমাদের যদি আমাদের নদী নৌকার ম্যাথ আসে, ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে একই ক্যাটাগরির, যে হচ্ছে কি আগে পৌঁছাবে বা হচ্ছে ওপারে যেতে কত সময় লাগবে, ওপারে নির্দিষ্ট বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে, তো এই টাইপেরই আর কি ম্যাক্সিমাম ম্যাথ, তো আশা করি এটা পারবা। তো আমরা আরেকটা ম্যাথ দেখি, ওইটা হচ্ছে কি বৃষ্টি ও ছাতার ম্যাথ দেখি, বৃষ্টি ও ছাতার ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, রিসেন্টলি অনেকবার আসছে, তো আমরা একটু দেখি এটা। আচ্ছা বৃষ্টি ছাতার ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো, আমাদের হচ্ছে বৃষ্টি, এই যে বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো, এক হচ্ছে কি, এক নাম্বার বৃষ্টি যেদিকে যাইতেছে আমাদের গতিও যদি একই দিকে হয়, বুঝো কথা, বৃষ্টি যেদিকে যাইতেছে, সরি আমি ভুল বলে ফেললাম, যে বৃষ্টি ছাতার ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস সবসময় মনে রাখবো, বৃষ্টি যেদিকে যাচ্ছে বৃষ্টি এবং হচ্ছে ছাতার ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে আমাদের বাতাস যেদিকে যাচ্ছে আমরাও যদি একই দিকে যাই, বুঝো কথা, বাতাস যেদিকে যাচ্ছে, ধরো তুমি এদিক থেকে সাইকেল চালাই যাইতেছো, এই সাইকেল চালাই গেলে বাতাস যেদিকে যাবে আর তুমিও যদি একই দিকে যাও, দুইজনের বেগ যদি একই দিকে হয়, কার কার, বাতাস মানে এয়ার আর হচ্ছে তোমার মানে ইউ, দুইজনের বেগ যদি একই দিকে হয়, তাহলে কি হবে
আমাদের এই দুইটার বেগের লব্ধি হবে মাইনাস, লব্ধি হবে কি মাইনাস। কি বলছি যে বাতাস যেদিকে যাইতেছে তুমিও যদি একই দিকে যাও তাহলে বেগ হবে কি, লব্ধি বেগ হবে কি মাইনাস। আর যদি ধরো এটা রাস্তা ছিল, রাস্তা তুমি যাইতেছো একদিকে, ধরো তুমি যাইতেছো এদিকে, বাতাস যাইতেছে উল্টা ডিরেকশনে, এটা ধরো এয়ার যাইতেছে আর তুমি যাইতেছো এদিকে, কথা কি বুঝছো? যদি এরকম উল্টা ডিরেকশনে যায় তাইলে এদের দুইজনের বা তোমার এবং বাতাসের লব্ধি বেগ হবে কি প্লাস। এটুক যদি বুঝো তাইলে হচ্ছে আমরা এই 20টি ম্যাথগুলো সবগুলাই করতে পারবো। তাইলে আবার একটু বলি যে 20টির ম্যাথের ক্ষেত্রে দুইটা জিনিসই মনে রাখবো, কি বাতাস যেদিকে যায় আর হচ্ছে আমরাও যদি একই দিকে যাই তাহলে হচ্ছে কি বাতাস এবং আমার লব্ধি হবে নেগেটিভ, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা। আর যদি দেখি বাতাস যেদিকে যায় আমি তার উল্টা দিকে যাই তাহলে কি হবে, আমাদের পজিটিভ হবে, বা একটা আর একটার বিপরীত হইলে পজিটিভ হবে। তাইলে দেখো আমরা একটা ম্যাথ করতে পারি। ধরো বললো কি যে সীমা 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল, সিওয়াই দিয়ে লিখলাম, সাইকেল চালাচ্ছিল, ঠিক আছে। হঠাৎ 5 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি শুরু হলো। ঠিক আছে, যে সীমা কি করছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালাইতেছিল আর হচ্ছে হঠাৎ করে কি 5 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি শুরু হলো। গ নাম্বার কোশ্চেন যে সীমা বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরবে। আর ঘ নাম্বার কোশ্চেন যদি সীমার দিকেই 4 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হয় তবে কত কোণে ছাতা ধরবে। দেখো আমাদের প্রথম ক্ষেত্রে কিন্তু বাতাস প্রবাহিত হয় নাই, সুতরাং শুধু বৃষ্টি আছে আর সীমা আছে। তাহলে ধরো সীমা এদিক বরাবর যাইতেছিল, এখন বৃষ্টি কি কোথায় পড়ে, বৃষ্টি তো অবশ্যই উপর থেকে পড়ে। তাহলে দেখো বৃষ্টি হচ্ছে উপর থেকে এরকম পড়তেছিল, কথা বুঝছো, উপর থেকে পড়তেছিল আর সীমা হচ্ছে এদিক বরাবর যাইতেছিল। তাহলে এদিক বরাবর বৃষ্টির আমি আমার সীমার বেগরে চিন্তা করতে পারি যে সীমা এদিক বরাবর যাচ্ছিল আর বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছিল। তো নিচে যেহেতু পড়তেছিল আমি নিচের দিকেই আর কি আঁকবো যাতে হচ্ছে আমার ম্যাথটা করতে সুবিধা হয় আর কি। তাহলে ধরো সীমা যে বেগে যাচ্ছিল ওটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগ নাকি। আর হচ্ছে বৃষ্টি যে পড়তেছিল ওটা হচ্ছে কত, বৃষ্টিতে তুমি ভি লিখতে পারো, ভি ইজ ইকুয়াল টু কত 5 কিলোমিটার পার আওয়ার বেগে, কথা কি বুঝছো? তো এটা যদি বুঝো তাইলেই হবে। এখন দেখো দুইটা বেগ আছে, দুইটা বেগের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতে পারো? অবশ্যই কত হবে, দেখাও বোঝা যাইতেছে, বা অথবা যে ও যাইতেছে সরলরেখা বরাবর আর উপর দিয়ে পড়তেছে, তাইলে অবশ্যই মাঝখানের কোণটা আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, কথা বুঝছো? তাহলে চাইছে কি এদের লব্ধি বেগ চাই, কত কোণে ছাতা ধরছে। তাহলে দেখো ছাতাটা ও উলম্বের সাথে ধরবে, কার সাথে ধরবে, উলম্বের সাথে। উলম্ব বলতে উপরের রেখাটা, তো ওইটাই আমরা এভাবে চিন্তা করব যে ছাতাটা ও এই কোণে ধরবে, বুঝলা কথা? এই উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরবে, কত কোণে ছাতা ধরবে, থিটা কোণে। এখন তুমি একটা চিন্তা করো, তুমি জানো কি কি, ইউ জানো, ইউ হচ্ছে 10 জানো, ভি জানো, ভি জানো 5 জানো, আলফা জানো, আলফা কত জানো, আলফা 90 ডিগ্রি জানো। তোমার বের করা লাগবে থিটা, কি বের করা লাগবে, থিটা। এখন থিটা বের করার সূত্র কি, লব্ধির দিক নির্ণয় করার সূত্র হচ্ছে কি আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু, দেখো থিটাটা কার সাথে লাগানো আছে, ভি এর সাথে, যার সাথে লাগানো আছে আমরা কি তার বিপরীতটা দিয়ে শুরু করব। তাহলে কি লিখবা, বিপরীতে কি আছে, ইউ আছে, তাহলে tan যেহেতু তার মান উপরে লিখবা কি সাইন আলফা,
নিচে লিখবা কি ইউ কস আলফা, কথা কি বুঝছো? সাইন বাই কস প্লাস হচ্ছে অপরটা, অপর কি আসিল অবশিষ্ট ভি নাকি? এখন বলতে পারো যে এই বৃষ্টির সময় এই হিসাব নিকাশ করে ছাতা ধরবে না, জাস্ট আমরা প্র্যাকটিক্যালি ওইটা না চিন্তা করে জাস্ট বলি যে এতক্ষণে ছাতা ধরছিল বেদে ও ভিজে নাই। আমরা হচ্ছে ছাতা ধরার সময় তো অবশ্যই হিসাব নিকাশ করি না, করি? তো আমরা জাস্ট ওইটাই বের করবো যে কতক্ষণে আমি ছাতা ধরেছিলাম বিদায় আমি ভিজে নাই আর কি, ওইটা আর কি। তাহলে দেখো তুমি সব মান বসাই দাও, থিটার মানটা বের করবো। থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টেন অপর সাইডে আসলে ইনভার্স হয়ে যাবে, আর হচ্ছে আমাদের এখানে কত হয় ইউ, ইউ কত 10 সাইন 90 ডিভাইডেড বাই এটা কত হবে 5 প্লাস 10 কস 90 করলে কত হয় আমি একসাথেই বসাই দিই, তোমরা ক্যালকুলেটারে আস্তে আস্তে করবা। আশা করি সবাই হচ্ছে খাতা কলম নিয়েই করতেছো আমার সাথে সাথে। দেখো টেন ইনভার্স উপরে কত হবে, উপরে শুধু 10 লিখলেই হয়, কারণ হচ্ছে সাইন 90 এর মান 1 হয় আর কস 90 এর মান 0, সুতরাং নিচে 5 লিখলেই হয় শুধু। তাইলে এটা করলে আসে হচ্ছে 63 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 63 দশমিক লেখো, আমার মুছতে গেলে আবার বেশি মুছে যাবে। 63.4349 ডিগ্রি কোণে হচ্ছে কি ও ছাতা ধরছিল, কথা বুঝছো? তাইলে ও ছাতা ধরছিল কত কোণে? 63.4349 ডিগ্রি কোণে। এটা কার সাথে? উলম্বের সাথে। কার সাথে? উলম্বের সাথে বের করছি। কিন্তু অবশ্যই অলওয়েজ ছাতাটা কার সাথে ধরবে? উলম্বের সাথেই চিন্তা করা লাগবে। যদি না প্রশ্নে উল্লেখ করে দেয় যে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন হচ্ছে আমরা আনুভূমিকের সাথে থিটা চিন্তা করব। কিন্তু আদারওয়াইজ আমরা অলওয়েজ কি করব, যে উলম্বের সাথেই ছাতা ধরছে এটাই চিন্তা করে নেব। পরের প্রশ্নটা দেখো, আশা করি এটা বুঝছো সবাই। পরের প্রশ্নটা দেখো কি বলছে, আমি এটা একটু মুছি নাকি, যে দরকার হলে আবার বুঝো যে সীমা এদিক বরাবর যাচ্ছিল, উপর দিয়ে বৃষ্টি পড়ছিল, মধ্যবর্তী কোণ অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, কারণ হচ্ছে দুইটা হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার। তো আমরা এখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা যেহেতু দুইটা বেগ বা দুইটা বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এটার আলফা বলি। আর উলম্বের সাথে এটাই হচ্ছে উলম্ব রেখা, উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। দেখো সব মুছে গেছে কি করব। তো উলম্বের সাথে হচ্ছে আমাদের থিটা কোণ উৎপন্ন করছিল, এই যে থিটা কোণ উৎপন্ন করছিল, ওই থিটাটাই আমরা বের করলাম। থিটা যেহেতু ভি এর সাথে উৎপন্ন করছে এজন্য ইউ দিয়ে শুরু করছি, তো এটাই ম্যাথ নাকি? আশা করি বুঝছো। তো আমরা ঘ নাম্বারটা করি, আমি একটু মুছি এটা। দেখো দেখো আমি বলছিলাম কি, যদি বাতাস এবং আমাদের নিজস্ব বেগ দুইটাই থাকে তাইলে কি হবে, বাতাস এবং আমরা যদি একই দিকে যাই তাহলে মাইনাস হবে, এবং বাতাস এবং আমরা যদি বিপরীত দিকে যাই তাহলে হচ্ছে কি হবে, প্লাস হবে, লোভ দিবে। তাহলে দেখো কি বলছে, সীমার দিকেই বাতাস প্রবাহিত হয়েছে, সীমার দিকেই এত বেগে কি বাতাস প্রবাহিত হয়েছে না? তাইলে আমরা লিখবো কি, যেহেতু সীমা আর বাতাস একই দিকে গেছে, সুতরাং কি হবে, সীমার বেগ এবং বাতাসের বেগের লব্ধি কি হবে আমাদের নেগেটিভ বা হচ্ছে বিয়োগফল হবে। তাইলে লিখবা কি, সীমা ও বাতাসের লব্ধি বেগ, এটারে ধরো হচ্ছে ইউ ধরবা। ইউ ইজ ইকুয়াল টু কি হবে, বাতাসের বেগটা কত ছিল? বাতাসের বেগটা 4 ছিল আর সীমার বেগ কত ছিল? 10 ছিল। যেহেতু দুইটার দিক একই, দেখো সীমা যেদিকে গেছে বাতাসও একই দিকে গেছে, দুইটা একই দিকে গেলে কি হয় আমরা জানি নেগেটিভ হয়। নেগেটিভ করার সময় অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। তাইলে কি করবা, সীমার বেগ 10 ছিল মাইনাস হচ্ছে বাতাসের বেগটা কত ছিল? 4 ছিল, করলে কত হয় 6। একক হবে কি কিলোমিটার পার আওয়ার, কারণ দুইটা কিলোমিটার পার আওয়ারই ছিল। আচ্ছা এখন আবার চিত্র আঁকবা। দেখো তাইলে সীমা এবং বাতাস এর লব্ধি বেগটা চিন্তা করবে। এখন সীমা এবং বাতাসের লব্ধি বেগ ইউ ইজ ইকুয়াল টু কত, 6 কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে বৃষ্টি তো আগের বৃষ্টি, তাই না? তো আমাদের বৃষ্টিটা হচ্ছে কত বেগে পড়ছিল, ভি ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। এখন কত ডিগ্রি কোণে ছাতা ধরবে এটা আমরা বের করব। তাহলে দেখো এবারও হচ্ছে মাঝখানের আলফা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, আর উলম্বের সাথে উৎপন্ন কোণ থিটাটা বের করব। তাইলে আমরা লিখতে পারি কি, tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে, দেখো থিটা যার সাথে উৎপন্ন করছে তার বিপরীতটা দিয়ে শুরু করব। তাহলে কি লিখবো, ইউ
সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কস আলফা প্লাস হচ্ছে কি ভি। কথা কি বুঝছো? তাইলে হচ্ছে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টেন ইনভার্স, সব মান বসাই দাও, এর মান কত জানো 6 জানো, ইন্টু সাইন কত ডিগ্রি 90 ডিভাইডেড বাই হচ্ছে ভি এর মান কত জানো, এই যে ভি বৃষ্টির বেগ কত ছিল 5 ছিল, ইন্টু সরি ইন্টু না প্লাস ছিল, প্লাস আমাদের হচ্ছে 6 কস 90। তাহলে দেখো তুমি এটা যদি পুরোটা করো তাইলে আসবে কি, দেখো সাইন 90 ডিগ্রি মানে 1, তাইলে ওটা বাদ দিয়ে দিতে পারি, এটার মান 0 তাইলে এটাও বাদ, মানে টেন ইনভার্স আমাদের হচ্ছে 6/5। একটা শর্টকাটও আছে এমসিকিউর ক্ষেত্রে, কি করবা, উপরে হচ্ছে হাঁটা, নিচে হচ্ছে আমাদের বৃষ্টি, মানে হাঁটা বাই বৃষ্টি করলে যা আসে, হাঁটা বলতে ওই লোকের বেগ, মানে লোকের বেগ বাই বৃষ্টির বেগ, লোকের বেগ 6 ছিল, বৃষ্টির বেগ কত ছিল 5 ছিল, করলে যা আসে ওইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি টেন ইনভার্স 6/5, টেন ইনভার্স 6/5 করলে আসে 50 ডিগ্রি, 50.194 ডিগ্রি। কথা কি বুঝছো? তাইলে দেখো আমাদের হচ্ছে কি বৃষ্টি আর ছাতার, সরি এখন দ্বিতীয় ক্ষেত্রে বাতাস প্রবাহিত হওয়ার ফলে আমাদের ছাতা ধরতে হয়েছে কত ডিগ্রি কোণে 50 ডিগ্রি, আর আগেরটা একটু আগে যেটা দেখলাম ওটা ভিন্ন কোণ ছিল, তাই না? তো এটাই হচ্ছে আমাদের বৃষ্টি ছাতার ম্যাথ। আশা করি বিষয়টা বুঝছো। তো আমরা ধারাবাহিকভাবে আরও কয়েকটা ক্লাস করব, যেমন হচ্ছে এরপরের ক্লাসটা হচ্ছে ডট গুণন ক্রস গুণনটা শিখবো। ডট গুণন ক্রস গুণন থেকে কি কি আসে তোমাদের, যে হচ্ছে বলবে আনুভূমিক উপাংশ, সরি আমাদের হচ্ছে লম্ব বিক্ষেপ আসে, যে হচ্ছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, তারপর হচ্ছে আসে আমাদের এই সমান্তরাল ভেক্টর, তারপর আসে হচ্ছে আমাদের ক্রস গুণন আসে, যে একই সমতলে আছে কিনা সবগুলো ভেক্টর। তো এই টাইপের ম্যাথগুলো আমরা এরপরের ভিডিওতে ইনশাল্লাহ দেখবো। তো আশা করি ওটাও দেখবা, ওইটার থেকেও সিকিউ আসে, এটা থেকেও একটা সিকিউ আসে, তো যে কোনোটা থেকে আসতে পারে, হয় হচ্ছে নদী নৌকার ম্যাথ আসে, না হয় হচ্ছে ডট গুণন ক্রস গুণন আসে। আর লাস্ট একটা টপিক আছে যেটা ভেক্টর ক্যালকুলাস, একটু কম আসে, তবে জানাটা ম্যান্ডেটরি ইফ ইউ এ গুড স্টুডেন্ট, নাকি? আল্লাহ হাফেজ।